নমস্কার। অংশুমালীর একটি নতুন সেতু সঞ্চার সংস্করণে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অংশুমালী সম্পাদক যোগায়ন সন্ধি একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, একটা এনজিওপ্লাস্টি হয়েছে। তো আজকে সে একটি স্ট্যাটাস দিয়েছে এবং ধীরে 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 সুস্থ হয়ে উঠছে। যাই হোক, আশা করব যোগায়ন সন্ধি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর এক্ষেত্রে অংশুমালীর যে সংখ্যাটা বেরোতো প্রতি মাসে, সেই সংখ্যা বেরোতে দেরি হবে স্বভাবতই, কারণ অংশুমালী সম্পাদক নিজেই অসুস্থ। তবে এই সেতু সঞ্চার এবং ক্ষণকালের অনুষ্ঠান চলতে থাকে। আজকে আমাদের ওয়েদার ভালো নেই, ইয়ে দাদা শব্দ আসছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা যোগায়ন সন্ধির দ্রুত আরোগ্য কামনা করছি। এবং আজকের সেতু সঞ্চারে আমার সঙ্গে আছেন কবি ব্রতী মুখোপাধ্যায়, অত্যন্ত সিনিয়র কবি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি। এবং তিনি শুধু কবি নন, তিনি একজন দক্ষ অনুগল্প লেখকও বটে। আজ আমরা ব্রতীদার সঙ্গে কথা বলবো তার কবিতা, অনুগল্প এবং তার জীবন নিয়ে। ব্রতীদা, আমার যেটা প্রথম প্রশ্ন, যে আপনি মানে পড়াশুনো, আপনার স্কুল, কলেজ এবং লেখাপত্র নিয়ে কিছু বলুন। সবচেয়ে আগে অংশুমালীর ভাই বোন বন্ধুজনদের আমি অভিনন্দন জানাচ্ছি। তারা এরকম আলোচনা করছেন, তারা এরকম সাহিত্য নিয়ে অনলাইনে নিয়মিত চর্চা করছেন। এবং আমি প্রার্থনা করছি আমাদের যোগায়ন সন্ধি ভাই অতি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝখানে চলে আসবেন। সমস্ত অংশুমালীর সমস্ত ভাই বোন বন্ধুজনকে আমার ভালোবাসা জানাচ্ছি। এবার আমি বলি, তুমি যা জিজ্ঞেস করছো সেটা হলো যে জীবন আমার অতি সামান্য, বলার কিছু নেই। এমনি আমি জন্মেছিলাম চন্দননগরে, জন্মাবার অল্প কদিন বাদেই বোধহয় খড়গপুরে আমাকে নিয়ে আসা হয়েছে। রেল কলোনিতে ছিলাম অনেক অনেক বছর। মাঝখানে 5 বছরের জন্য আমি বাইরে ছিলাম, 5-6 বছর। 1 বছর রানীগঞ্জ আসানসোলে, আর বাকি সময়টাই আমি শিবপুরে থাকতাম। আর বাদ বাকি সময় আমি খড়গপুরেই ছিলাম। এখানেই আমি লেখাপড়া করেছি, অতুলমণি হাই স্কুলে। খড়গপুর কলেজে সামান্য পড়াশুনো করেছি, অতি সামান্য, বলার মতো নয়। এইসব। এই কলেজ জীবনে কি আপনি মানে লেখালেখির সংস্পর্শে আসেন না তার আগে? না, স্কুলে পড়ার সময়
কেননা লেখা পড়া এবং লেখার একটা কম বয়স থেকেই একটা হয়েছিল ব্যাপার। তো সেটাও কিছু মানে আমি আলাদা করে বলা যাবে না, বলার মতো নয় আর কি। তারপরে কলেজে যখন পড়ি তখন আমাদের খড়গপুর কলেজের একটা সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো। তো মহাদেব রায় অধ্যাপক ছিলেন, উনি আমাকে সম্পাদক করেছিলেন। মানে আমি স্টুডেন্ট ফেডারেশনের ইলেকশনে জিতেছিলাম, তারপরে ওদের আচ্ছা, কালচারাল সেক্রেটারি হয়েছিলাম। তো সে খুব দুর্যোগপূর্ণ সময়ের ব্যাপার সেই সময়ে। তো মহাদেব রায় আমাকে খুব স্নেহ করতেন সেই সময়। সেই সময় একটু লেখালেখি, একটু আহ, যাকে বলে লেখা পড়া, লেখা দেখি পড়া, এইগুলো একটু জানাজানি হয়, এই আর কি, প্রথম তেমন কিছু না। পত্রিকায় কোনটি, মানে লেখালেখি বেরোয় প্রথম পত্রিকা, সাহিত্য পত্রিকা কোনটি মনে আছে? আহ, এমনিতে উম, না, খুব নির্দিষ্ট করে বলতে পারবো না, কেননা একটু পর থেকে কাগজগুলোর কথা মনে আছে। তার আগে যে সমস্ত ছোট ছোট কাগজ ছিল খড়গপুরে, সেখানে ও বীরেন হালদার একালের স্বপ্ন বের করতেন। সেটাও বোধহয় আমার অনেক পরে, খুব আগের ব্যাপার নয়। আরো পরে এই খড়গপুরের যে কাগজগুলো বেরোতো, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বেহুলা বের করতেন। সেই বেহুলাতে আহ, লেখালেখি হয়েছে। ও, তারও আগে শ্যামল বেরা ছিলেন খড়গপুরে। শ্যামল বেরা আত্মজা বের করতেন। ওই আত্মজাতে শ্যামল বেরা আমার কবিতা প্রকাশ করেছিলেন, তারও আগে। আর বাকি আগের গুলো আমার ভালো মনে নেই। বেশ, আমরা কিছুটা শুনলাম, পরে আবার আরো কথা বলবো। আপনি এখন কিছু কবিতা পড়ুন। আমি আহ, এখন আমি এখন একটি কবিতা পড়ছি। আমার এই কবিতাগুলোর কোনো শিরোনাম নেই, পড়ছি। শিউলিতলি, ছয় সরণি, সাউথ সাইড, সন্ধে পাখি, কিচিরমিচির, নভেম্বর, অন্ধকার, হিম আলোয়ান, বিরহ পদ, হারমোনিয়াম, রবি ঠাকুর, শীত শীত শীত, পর্দা ফুল, বাউল হাওয়া, নিরুদ্দেশ, রিং রিং রিং, সাদা ধোঁয়া, দুচোখ চিঠি, গোলাম আলী, মরমিয়া, নৈশব্দ, মুহূর্তটি, জানলা খালি, অশ্রু নদী, ছাতিম রাত, ডাকহর করা, নীল ছবল, নো রিপ্লাই, এসে যায় না, বাই ডিফল্ট। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সরি, আমি মাইকটা বন্ধ ছিল আমার। আর আরো কবিতা পড়ুন। শিখার দাদা শিখাকে ভালোবাসে। শিপ্রার দাদা, ভুল বললাম, আরেকবার পড়ছি। শিখার দাদা শিপ্রাকে ভালোবাসে। শিপ্রার দাদা শিখাকে ভালোবাসে। চমৎকার সমীকরণ হতে পারত, হয়নি। শিপ্রা শিখার দাদাকে ভালোবাসে না। শিখা শিপ্রার দাদাকে ভালোবাসে না। অন্য এক সমীকরণ হতে পারত, হয়নি। শিখার দাদা শিপ্রার দাদাকে ভালোবাসে না। শিপ্রার দাদা শিখার দাদাকে ভালোবাসে না। সমীকরণ হতে পারত, হয়নি। শিপ্রা শিখাকে ভালোবাসে না। শিখা শিপ্রাকেই ভালোবাসে। নো সমীকরণ। শিখা বলল, শিখা বলল, এই জীবন লইয়া আমি কি করিব। হ্যাঁ, আপনি পড়ার সময় মুখটা ঢেকে ফেলবেন না। আচ্ছা আচ্ছা। যাই হোক, আরো আরো পড়ুন দাদা, আরো পড়ুন। তারপর পদ্মফুল, তারপর পদ্মফুল কাঁপতে আরম্ভ করলো।
কাঁপতে কাঁপতে কাঁদতে আরম্ভ করলো, কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলো, আমাকে তুই স্পর্শ করিস না, আমি পুজোর ফুল, আমাকে তুই স্পর্শ করিস না, তোর হাতে রক্ত লেগে আছে, তোর হাতে নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। এখানে একটু থামাচ্ছি আপনাকে, একটু থামিয়ে জিজ্ঞেস করছি যে আপনি অনুগল্প লেখেন, অনুগল্প সম্পর্কে কিছু অবহিত করুন। তার আগে দুজন শ্রোতা এসেছেন, আমি একটু স্বাগত জানিয়ে নিই। রবীন বণিক এবং সমরেন্দ্র বিশ্বাস দুজনেই শুভেচ্ছা জানিয়েছে আপনাকে। তো আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা দুজনে, সঙ্গে থাকুন। আপনি বলুন। অনুগল্প নিয়ে আমি একটু দু একটা কথা বলতে চাই, অতি সামান্য কথা। অনুগল্পের সংজ্ঞা নিয়ে সর্ববাদী সম্মত সিদ্ধান্ত আমার নিজের ধারণা এখনো হয়নি। অনুগল্প কবে থেকে লেখা হচ্ছে এই নিয়েও লিখিয়েদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনুগল্প লেখা হচ্ছে, অনুগল্প বলে কিছু লেখা হচ্ছে। অনুগল্প আর অনুগল্প বলে কিছু, অনুগল্প ধরনের কিছু পৃথিবীর বিভিন্ন ভাষায় লেখা হচ্ছে, বিভিন্ন নামেও লেখা হচ্ছে। আমার ধারণা অনুগল্পের নিজস্ব সত্তা আছে। অনুগল্প সাহিত্য সংসারে সম্ভবত সাম্প্রতিকতম স্বতন্ত্র শাখা। যে সত্তা তার আছে তা খানিক এমন খানিক তেমন নিশ্চিত না। স্পষ্ট করে বললে অনুগল্প শব্দের সঙ্গে গল্প বলে যে শব্দটি রয়েছে তাতে একটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। স্পষ্ট করে বললে অনুগল্প গল্প বলতে যা বুঝি তা মোটেই না, অথবা এক ধরনের গল্প সংশ্লিষ্ট কবিতাও না, কিংবা প্রান্ত দেশে মানে লিখনটির শেষে আকস্মিক চমকযুক্ত কাহিনী খণ্ডও না। অনুগল্প অল্প পরিসরে মানে বিষয়বস্তুর দাবি মাফিক অল্প পরিসরে উপস্থাপিত একান্তভাবে শব্দনির্ভর, সূক্ষ্ম, তীক্ষ্ণ ও রহস্য স্নিগ্ধ অনুভূতির সৃজন কাজ। আবার বলছি, আমার এইরকম মনে হয় অনুগল্প অল্প পরিসরে মানে বিষয়বস্তুর দাবি মাফিক অল্প পরিসরে উপস্থাপিত একান্তভাবে শব্দনির্ভর, সূক্ষ্ম, তীক্ষ্ণ ও রহস্য স্নিগ্ধ অনুভূতির সৃজন কাজ, যেখানে সত্যের অনুধাবন ও উন্মোচন জায়মান ও সঞ্জাত আনন্দ, বিস্ময় কি বিষাদ দিয়ে আমাদের প্রীত করে, আর্তও করে, দীপ্তও করে। আমার আরেকটা কথা বলার আছে, আমি তো অল্পদিন ধরে অনুগল্প লিখছি, যদি আমার লেখা দাদা মুখের সামনে দেখে নামান, কেউ দেখতে পাচ্ছে না আপনাকে। হ্যাঁ, আমিও তো দেখতে পারবো, ওটা একটু নামিয়ে পড়তে হবে। আচ্ছা, যদি আমার লেখা পড়তে পড়তে আপনার মনে হয় কবিতাই পড়ছেন, সেই কবিতা দরিদ্র কি সম্পন্ন সেটা কথা না। যদি আপনার মনে হয় গল্পই পড়ছেন, সার্থক কি ব্যর্থ সেটা কথা না। যদি আপনার অন্য কিছু মনে না হয় তাহলে আমি নিশ্চিত আমি অন্য কিছু লিখে ফেলেছি, অনুগল্প নয়। আর যদি এমন লাগে যে এই লেখা ঠিক কবিতা না, এই লেখা ঠিক গল্পও না, কি যেন এই লেখা, তাহলে তাহলে সন্দেহ নেই আপনি অনুগল্পই পড়ছেন। অনুগল্প সম্বন্ধে আমার এইটুকু বলার ছিল। বেশ, আপনার সাথে খড়গপুরে নাটকের দল আলকাপের ঘনিষ্ঠতা ছিল, এবং এখানকার দুলুং সাহিত্য পত্রিকা এবং ওই সময়টা
একটা বামপন্থী আদর্শের প্রতি আপনার আকর্ষণ ছিল, যে এখনো আছে, সামগ্রিকভাবে কোনো দলের প্রতি নয়, এবং আপনি খুব সোচ্চার সোশ্যাল মিডিয়াতে এই যে কমিউনাল হারমোনির সপক্ষে, মানুষের ভালোবাসার প্রতি আপনার আস্থায় সবই আছে। একটা খুব কঠিন সময় আমরা দাঁড়িয়ে আছি, তো ওই এখান থেকে ফিরে মানে এই সময় দাঁড়িয়ে ওই সময়টায় যখন পশ্চিমবাংলায় আলকাপের মতো দল নাটক করছে, তারাও একটা ব্রড বামপন্থায় বিশ্বাস করতো, কোনো রাজনৈতিক দলে ছিল না, এবং তখনকার সাহিত্য এবং তখনকার যে সৃষ্টিশীলতা এবং তখনকার যে সমস্ত অনেক খারাপ সময়ও গেছে, ওই সময় মানুষ মানুষকে ওই সময় মারছে, তো এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করব, কারণ তারপরেও আপনি অনেক সময় পেরিয়ে একটা সেই যে আদর্শ জারিত হয়েছিল সেটাতে আপনি রয়েছেন সামগ্রিকভাবে। আমি এটা বলবে, আমি বলবো? হ্যাঁ, বলবে আর তুমি আর কিছু বলবে? না আমি আর কিছু বলবো, আপনি বলুন। এখানে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন সময়ে যা শিখেছি তার কিছু বলতে পারি। আমার এক ছাত্র ছিল, অল্পদিন পড়িয়েছি, খুব অল্পদিন। তখনও আমি খড়গপুরেই ছিলাম, বাইরে জানা, তখন আমি খড়গপুরে ছিলাম, তারপরে আমি চাকরি করতে বাইরে চলে যাই, রানীগঞ্জে চলে যাই। তো 1 মে একদিন, 3রা মে একদিন আমার কাছে একটা পোস্ট কার্ড আসে, তাতে লেখা থাকে, আমার এক বন্ধু জানায় আমার সেই ছাত্রকে গোলবাজারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার ছাত্রটিকে আমি অনেক কথাবার্তা বলার চেষ্টা করেছি, সে বিপ্লব করবেই, তার কোনো সময় নেই, এক্ষুনি বিপ্লব করবে। সে হাঁটতে পারত না, তার পায়ে ডিফেক্ট ছিল, তাকে সহজেই ধরা যায়, অ্যাকশন করতে গেছিল, সহজেই ধরা যায় এবং গোলবাজারে তাকে হত্যা করা হয়। আমি চিঠি পেয়ে খড়গপুরে আসি, তার মার সঙ্গে দেখা করি। তার মা বলল, আমি আমার ছেলের লাশ চিনতে পারিনি, ধোপা যেমন কাপড় কাছে তেমনি করে তাকে আছড়ে আছড়ে হত্যা করা হয়েছে। তো এইটা আমার মনের মধ্যে খুব চিহ্ন রেখে গেছিল। আরেকটি ছেলে, সে আমাদের স্কুলে পড়তো, খুব সুদর্শন, পার্সি বাইসি সেলির মতো মুখ, আমাদের একজন মাস্টারমশাইয়ের নাতি। সে 1971-72 সালে কলকাতায় পুলিশ তাকে খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জেই গুলি করে মারে। তাকে আমি খুবই ভালোবাসতাম, সেটাও আমাকে খুব আঘাত দিয়েছিল। এই এই ক্রিয়া প্রতিক্রিয়া আমার মধ্যে ছিল, কিন্তু আমি সরাসরি তো রাজনীতি করিনি। আমি হাওড়া থেকে কলকাতায় কাজ করতাম, ওখান থেকে আমি 76 সালের জানুয়ারিতে খড়গপুরে এলাম। আসার পরেই আলকাপের সঙ্গে আমার পরিচয় হলো। আলকাপ প্রথমে বোলান দল ছিল, যাত্রা করত শুধু এগেজবি। আমি সেদিন থেকেই ওদের যাত্রা দেখতে যাই, সেদিন থেকেই ওদের সঙ্গে আমার পরিচয় হয়ে যায়। তো ওদের যে ধারণা ছিল নাট্যশিল্প সম্বন্ধে, ওরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবে না। ওদের দলের কোনো ছেলে কোনো রাজনৈতিক দল করলে ওদের যায় আসে না, কিন্তু দলের মধ্যে কোনো রাজনৈতিক দল করবে না, এইটা ওদের কনস্টিটিউশনে ছিল আলকাপে। এবং কোনো স্লোগান সর্বস্ব শিল্পকর্ম করবে না। আলকাপে গিয়ে আমার উদয়ন ঘোষের সঙ্গে পরিচয় হয়, গল্পকার উদয়ন ঘোষ। আলকাপ মূলত নাটক করত, গানের দল ছিল। তো আলকাপের সঙ্গে আমি বহু বছরই, যতদিন পেরেছি, ছিলাম এবং তাদের অনেক ভালো কাজ দেখেছি। খুব খুব গণতান্ত্রিক সংগঠন দেবদাস ব্যানার্জি, দীপক চক্রবর্তীরা গড়ে তুলেছিল এবং খুব ভালো অভিনেতা ছিল তাদের। আমি ওদের অনেক নাটক দেখেছি।
তারপরে তো আমাদের বয়স হয়েছে, আমরা সরে সরে গেছি, আলকাপ কম বয়সী ছেলেদের হাতে এখন, এরকম হয়েছে। এইটা হলো আলকাপের সঙ্গে আমার খুব সংক্ষেপে বললে যা। কিন্তু আলকাপ আমাকে অনেক শিখিয়েছে। আলকাপ আমার দেখা, আমি তো অনেক সংগঠন দেখিনি, আমার দেখা বেস্ট অফ দ্য গণতান্ত্রিক সংগঠন। খুব গণতান্ত্রিক মূল্যবোধ তারা লালন করতেন। কোনো মত তারা কিছুতেই সবার সঙ্গে আলোচনা না করে জোর করে চাপিয়ে দিতেন না। নাটক নির্বাচনে তো নয়, কোনো ব্যাপারেই করতেন না। আমি দেখেছি আলকাপের 1974 সালে 1 মে আলকাপ প্রতিষ্ঠা হয়। আলকাপ মেয়েডে সকালবেলায় প্রভাত ফেরিতে বেরোতো, মেয়েদের গান গাইতো, আমিও গেছি ওদের সঙ্গে। কিন্তু আমি ওদের কোনো সময় দেখিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নাট্য দলের মধ্যে ইনসার্ট করতে আমি কোনোদিন দেখিনি। বরং আমার অভিজ্ঞতা আছে কোনো কোনো কি বলবো বিপ্লবাকাঙ্ক্ষী কর্মী তারা আলকাপে এসে কিছু সমস্যা তৈরি করছিল, তো আলকাপ এটা সেটেল করে নেয় যে এগুলো আমাদের এখানে হবে না। এমনি আলকাপের সম্বন্ধে অনেক ভুলভাল ধারণা বাইরে প্রচারিত হয়েছে, আমাদেরই বন্ধু বান্ধবরা প্রচার করেছে, কিন্তু সেগুলো সত্যি ছিল না আমার নিজের দেখা। বেশ, আরো অনেক অতিথি এসছেন, আমি একটু স্বাগত জানিয়ে দিই। তাপস চট্টরাজ, উদয় নারায়ণ জানা, ভাস্কর সাহা, মানস চক্রবর্তী। তো তাপস চট্টরাজের রবীন বণিকের একটা প্রশ্ন আছে আপনার কাছে, গল্প ও অনুগল্পের মধ্যে পার্থক্য শুধু কি শব্দ সংখ্যায়? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কোথায় আমি দেখলাম, না এই একটাই প্রশ্ন। আর সব আপনাকে আপনার গল্পের প্রশংসা করেছি উদয় নারায়ণ, বলছিল যে অনুগল্পের যে সংজ্ঞা বা বৈশিষ্ট্য সম্বন্ধে যা বললেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দর। তাপস চট্টরাজ বলছেন গতিদাকে শোনার সুযোগ দেওয়ার জন্য অংশমালী ও স্বপনদাকে ধন্যবাদ। এই আপনি ওই মানে রবীন বণিকের এই প্রশ্নটা একটু, গল্প ও অনুগল্পের মধ্যে পার্থক্য শুধু কি শব্দ সংখ্যায়? নিশ্চিতভাবে বলবো আমি, না। অনুগল্প স্বল্পায়তনের লেখা, অনুগল্প স্বল্পায়তনের নির্দিষ্ট ধরনের লেখা, গল্প তার আয়তন নিয়ে তেমন কি বলবো, তার আয়তন নিয়ে তেমন কিছু নেই এরকম বলবো না। যে কোনো লেখার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু দাবি করে তার কতটুকু দৈর্ঘ্য হবে, কত শব্দ তার দরকার। ছোট গল্প অনেক অনেক অল্প শব্দ দিয়ে বনফুল খুব ভালো ভালো ছোট গল্প লিখেছেন, কোনো সন্দেহ নেই। আরো অনেকেও লিখেছেন অনেক ছোট ছোট জায়গায়, বিদেশি লেখকরা তো লিখেছেন, কাফকারা। কিন্তু শব্দ সংখ্যা কম হলেই অনুগল্প এরকম নয়। অনুগল্পের মধ্যে, অনুগল্পের ওই ফরম্যাটে যা দাবি করে সেটা হলো সে কোনো গল্পের কথা বলবে কেন, সে কোনো কবিতার কথা বলবে কেন, কবিতার মতো কিছু, গল্পের মতো কিছু এইরকম মনে হলে হতে পারে। কিন্তু শব্দ সংখ্যা গল্পের সঙ্গে অনুগল্পের একমাত্র বা অন্যতম বা একটি তফাতের বৈশিষ্ট্য এমন নয়। অনুগল্পের শব্দ সংখ্যা নিয়ে অনুগল্প লিখিয়েদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন 150 শব্দের মধ্যে হবে, কেউ মনে করেন 200 শব্দের মধ্যে হবে। কোনো কোনো পত্রিকা অনুগল্প চাইলে নির্দিষ্ট করেই বলে দেন যে 200 শব্দের মধ্যে অনুগল্প দিতে হবে। আমি বোঝাতে পারি না যে যে বিষয় নিয়ে লিখছি সেই বিষয়টা 100 শব্দে হয়ে যেতে পারে, কিন্তু সেই বিষয়টা
300 শব্দও দাবি করতে পারে। আমাদের যে অন্য বিশিষ্ট পত্রিকা আছে তারা অনুগল্প জন্য 2বার আবেদন জানিয়েছিলেন, তারা যে শব্দ সংখ্যা বেঁধে দিয়েছিলেন সেটা 500। অনুগল্প গ্রুপ ফেসবুকে যে আছে সেখানে কেউ কেউ সেখানে এই গল্পের শব্দ সংখ্যা, অনুগল্পের শব্দ সংখ্যা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে। আমার নিজের ধারণা এই যে শব্দ সংখ্যা নির্ভর করবে বিষয়বস্তুর উপরে, সে অনুগল্পই হোক, গল্পই হোক, কবিতাই হোক, উপন্যাসই হোক, চাকুশি হোক। কাজেই গল্প আর অনুগল্পের মধ্যে শব্দ সংখ্যাই পার্থক্যের একমাত্র বৈশিষ্ট্য নয়। আচ্ছা, মানস চক্রবর্তীর একটা প্রশ্ন আছে, আপনার প্রথম অনুগল্প কত সালে লেখা মনে আছে? আরেকটি প্রশ্ন, আপনি অনুগল্প লেখার প্রেরণা কিভাবে পেয়েছেন? হ্যাঁ, এটা আমাকে বলতে হবে। একটি হলো যে আমার যতদূর মনে হয় আমি তো কবিতা লিখতাম, আর গল্প লিখতাম না এমন না, কিন্তু কবিতা এক ধরনের লিখতাম আমি, সে যেমনই হোক। তো আমি দেওয়াল বলে একটি কবিতা ফেসবুকে পোস্ট করি। বাংলাদেশে অনুগল্প গ্রুপের অ্যাডমিন বিলাল হোসেন, বিলাল হোসেনের কথা বলছি এই জন্যে, বিলাল হোসেন অনুগল্পের জন্যে নিবেদিত প্রাণ কর্মী। সে 24 ঘন্টার ওয়ার্কার অনুগল্পের, প্রচুর লেখালেখি করেছে, অনেক গবেষণা করেছে, অনেক অনুগল্প লিখেছে, আর ওই গ্রুপটাকে অর্গানাইজও করে অনুগল্পের জন্যই। সে বিলাল হোসেন আমাকে ইনবক্সে বললেন, আপনি তো অনুগল্প লিখেছেন। বিলাল হোসেনের এটা হলো নেশা, কে অনুগল্প লিখতে পারে, কে অনুগল্প লিখবে, কে অনুগল্প লিখে ফেলেছে তাকে হান্ট করা, অর্গানাইজ করা, এই কাজটাও করে। তো বিলাল আমাকে বললেন যে আপনি তো অনুগল্প লিখেছেন। তো আমি তখন জানা বোঝার চেষ্টা করি অনুগল্প কি, আমি জানতাম না। সম্ভবত 2013 সাল। আর কি প্রশ্ন করেছে মানুষ? আপনি অনুগল্প লেখার প্রেরণা কিভাবে পেয়েছেন? এইটা বলতে গেলে ওই সময়ে আমি কিছু নানা ধরনের ওরকম শর্ট স্টোরি দেশি বিদেশি পড়তে আরম্ভ করি, কিন্তু অনুগল্প গ্রুপের একটা বড় ভূমিকা আছে আমার অনুগল্প লিখতে আসায়। বিলাল হোসেনরা যে অনুগল্প গ্রুপ পরিচালনা করেন তার একটা বিশেষ ভূমিকা আছে। তারা, বিলাল তো অনুগল্প নিয়ে আলোচনা করবেই, যাকে পাবে তার সঙ্গেই করবে, যাকে মনে হবে অনুগল্প লিখতে পারে, মানে অনুগল্প হলো বিলালের ঈশ্বর। এইটা আমাকে নিশ্চয়ই খুব অনুপ্রাণিত করেছে বা আমার উপর কাজ করেছে। এবার আমরা অনুগল্প থেকে একটু কবিতায় ফিরি। কবিতা লেখার শুরু তো শুনলাম, কবিতা কিছু পড়লেনও, আবার অনেকে এসছেন আবার একটু কবিতা পাঠক, একটা কবিতা পড়ুন। কাগজটা নামিয়ে, হ্যাঁ কাগজটা নামিয়ে, তাহলে এমনি করে দেখতে হবে। একটু উঠাতে পারেন, হ্যাঁ ছায়াদের ছায়া লাগছে না, আলোদের আলো লাগছে না, ছেলেমেয়েরা মাঠে নামছে, মাঠ ভর্তি খাকি উর্দি জলপাই, খুনোখুনির অলগারিদম, রং মানেই রং সিগন্যাল লাগছে, শেকল ছেঁড়ার কথা ছিল একদিন, যা ছেড়েছি সে আমার শেকড়। আরো পড়ুন। আরেকটি কবিতা পড়ছি। ঝর্ণার সঙ্গে দেখা কবিতা পড়তে বসে, ঝর্ণার সঙ্গে দেখা কবিতা পড়তে বসে, নীল পানি, হরিৎ পানি, লাল পানি, পাহাড়, বন পাহাড়, গ্রাম গঞ্জ, পাঁচতারা শহরেও কোমর দুলছে। লাজুক, সমসময়ে গায়ে কাপড় নেই, সম্পন্ন দানা বেদনায় সংবেদনায়, বাদাম ভাঙলে একটি একটি মায়াবয়ব ছায়াবয়ব দৃশ্যত,
কবিতা পড়তে বসে গলার হার, নাকছাবি, হাতের চুড়ি, বিছে ক্রমে ক্রমে সরিয়ে নিতেই নূপুর বা নূপুরনা শিকলের ধ্বনি থেকে মাটি রং সরিয়ে নিতেই চেনা তবে অচেনাও চোখ, ঠোঁট, বক্ষ কুসুম জাদু। ও মা, মাণিক্য, দানা দানা অনুগল্প, ঠাঁই নেই, ঠাঁই নেই ছোট্ট অঞ্জলি। এবার আমরা মনে অনুষ্ঠানের শেষের দিকে আসছি, 8 ঘন্টা হয়ে গেল, দেখতে দেখতে 8 ঘন্টা চলে গেল সময়। আপনি কি একটা অনুগল্প পড়বেন? হ্যাঁ, আমি একটা অনুগল্প পড়ি। একটা অনুগল্প আপনার একটা অনুগল্প পড়ুন। হ্যাঁ, তবে মানে কাগজটা সামনে আনবে একটু নিচে নামিয়ে। Yes. একটুখানি হ্যাঁ, পেয়েছি। এই অনুগল্পের নাম যুদ্ধ মজুর। ইস্পাতের পাখি আকাশ থেকে আগুনের ডিম ছাড়ে। নিয়েলসম্যান জানে, সে একটা কমান্ড দেয় শুধু। নিচে কিছু তেমন ভাবে দেখতে পায় না। ডিমগুলো প্রোগ্রাম মতো কারখানায় পড়ে, সেনা শিবিরে পড়ে, বিমানবন্দরে পড়ে। ডিমগুলো প্রোগ্রাম মতো কারখানায় পড়ে, সেনা শিবিরে পড়ে, বিমানবন্দরে পড়ে, অথবা ছুটির দিনে সবাই যেখানে ভগবানের কাছে শান্তি আর নিরাপত্তা প্রার্থনা করতে জড়ো হয়, সেই সব বড়সড় ভিড়ের মাথায় ঠিক ঠিক। রোদ বেশ মধুর এখন, ভোর পার হয়ে। নৌজাহাজ থেকে ঢেউয়ের ওপর সেই রোদ দুলছে, স্পষ্ট দেখা যায়। দুলতে দুলতে ছড়িয়ে দিচ্ছে ৭-১৭ রং। ডান্স ফ্লোরে বুবনিনের মার শরীর এইরকম দুলে। লিয়েন্সম্যানের চোখে ভাসে হঠাৎ। সেই সময় অপারেটিং স্টেশন থেকে ইমার্জেন্সি কল। তেমন কিছু না। বুবনিন লিয়েন্সম্যানের 7 বছরের ছেলে। আজ 2 দিন হয়ে গেল স্কুল থেকে ঘরে ফিরে আসেনি। খোঁজাখুঁজি চলছে, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। সিস্টেম বীর সেনাদের সঙ্গে আছে সব সময়। তক্ষুনি ইস্পাতের পাখি আবার সেজে নিয়েছে, প্রস্তুত। তক্ষুনি নিয়েলসম্যানের পরের ট্রিপ। সিস্টেম দায়িত্ববান, হৃদয়বানও। নিয়েলসম্যান কি করবে জানতে চাইছে। সিস্টেম যে খবর ভুলবশত পৌঁছে গেছে তার ধকল আছে। নিয়েলসম্যান কি রিল্যাক্স করবে? দিস ল্যান্ড ইজ আর ল্যান্ডের জন্যে সঙ্গে সঙ্গে পরের ট্রিপ। ইস্পাত পাখি ডাকছে, পরের টার্গেট হাসপাতাল, একমাত্র শিশুদের হাসপাতাল। আমরা একটা অনুগল্প শুনলাম, আরো শোনা যেত, কিন্তু সময় সংক্ষেপ। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে দাদা, যে আপনার প্রকাশিত বইগুলো কথা একটু বলুন, মানে কবে বেরিয়েছে, কত সালে, কারা বের করেছে, এটা একটু সবাই জানুক, একটু বলুন। অতীন্দ্র মজুমদার বলে একজন ছিলেন, এখন জীবিত নেই। উনি অন্তরীণ উচ্চারণ বলে আমার একটি বই প্রকাশ করেন 1986-তে। 1990-তে অমৃতলোকের সমীরণ মজুমদার ক্রান্তিরেখার নিচে প্রকাশ করেন। তারপরে অনেক দিন কোনো বই আমি করতে পারিনি। 2013-তে খড়গপুরের প্রুতস্বর বলে পত্রিকা, তারা আমার একটি বই করে, নীল সিন্দুক। এখানে আমার প্রথম দিকের প্রেমের কবিতাগুলো জড়ো হয়। এরপরে আমার কবিতার বই করে 24/7। তারা না,
এরপরে পিনাকি একটা বই করায় আমার, সেটা ধানসিঁড়ি করে রাত্রিপাঠ। তারপরে 24/7 তারা একটা বই করে মাটির নিচে জলের বেহালা কাঁদ বাজছে। তারপর সৃষ্টি সুখ, লং লিভ মন খারাপ, লং লিভ। এই বেশ, আমরা মোটামুটি সংক্ষেপে সেতু সঞ্চার করতে পারলাম আশা করি। আপনার কবিতা সবার খুব ভালো লেগেছে, গল্প ভালো লেগেছে। মানুষ, সমরেন্দ্র বিশ্বাস, উদয় নারায়ণ জেনা, রবীন বা বণিক প্রত্যেকেই শুনেছে, মুগ্ধ হয়েছে। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা কাল্পনিক জায়গায় নিয়ে যেতে চাই। ধরুন আপনাকে নির্বাসনে পাঠানো হলো, তো সেই নির্বাসিত অবস্থায় আপনি কোন 3টে বই আপনার সঙ্গে নিয়ে যেতে চাই? এইটা তো বেশ কঠিন প্রশ্ন হলো, 3টে বই বাঁচতে হবে, এটা খুবই কঠিন প্রশ্ন হলো। একটা মহাশ্বেতা দেবীর বসাই টুডু, অপারেশন বসাই টুডু, এই বইটি আমি সঙ্গে রাখতে চাই। একটা জীবনানন্দের কবিতা সমগ্র আমি সঙ্গে রাখতে চাই। আর একটা বইয়ের প্রতি আমার খুব আকর্ষণ আছে, সেটা হলো ও টলস্টয়ের আনা কারেনিনা। বেশ, আজকের অনুষ্ঠান আমরা এখন শেষ করব। আমরা কথা বললাম, কবিতা শুনলাম, অনুগল্প শুনলাম, অনুগল্পের কাঠামো নিয়েও কথা হলো। ভবিষ্যতে আরও সুযোগ পেলে আরেকবার বসা যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সেতু সঞ্চার নিয়ে আমি আবার ফিরে আসব সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার। সঙ্গে থাকবেন কবি এবং গল্পকার তপতি বাগচি। গতিদা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাইকে আমার ভালোবাসা, নমস্কার, ধন্যবাদ। সবাই যে শুনেছেন আমার কথা, এই জন্যে আমি কৃতজ্ঞ থাকব। আর সেতু সঞ্চার শুধু নয়, এই অংশুমালী তারা আরও অনেক কাজ করুক, তারা অনেক দিন ধরে কাজ করছেন সাহিত্য চর্চার ক্ষেত্রে। তাদের অবদান অনেক দিন ধরে মানুষ মনে রাখবে, অনেক বড় কাজ করছেন। আর কবি স্বপন রায়, খড়গপুরের কবি স্বপন রায় সঞ্চালক, কবি স্বপন রায়ের কবিতার আমি কিন্তু মুগ্ধ পাঠক। এইটুকুই বললাম, এইটুকুই। হ্যাঁ, শেষ পর্যন্ত শেষের ইয়েটা একটা কমেন্ট করেছে মানুষ মোক্ষম, তো আপনার এই পুরো ব্যাপারটা মোক্ষম। দুজনকে অভিনন্দন জানিয়েছে। এই টোনে আমরা আজকের সেতু সঞ্চার শেষ করছি। দাদা, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বৌদির সঙ্গে, ছেলে নিয়ে, বৌমাকে নিয়ে। আজকের মতো সেতু সঞ্চার আমরা এখানেই শেষ করলাম। আবার সোমবার দেখা হবে। শুভরাত্রি। অনেক ধন্যবাদ।